চলুন তাহলে আজকে আমাদের ভূগোলের যে প্রত্যেকটা চ্যাপ্টার আমরা রিভিশন দেবো দেওয়ার কথা ছিল। তো আজকে তার প্রথম চ্যাপ্টার হচ্ছে কি আমাদের ভূগোলকে তিনটে ভাগে ভাগ করা হয়: ইন্ডিয়ান জিওগ্রাফি, ওয়ার্ল্ড জিওগ্রাফি এবং ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি। তার মধ্যে আমরা আজকে যে যে চ্যাপ্টারটা যে যে ভাগটা রিভিশন দেবো সেটা হচ্ছে কি ইন্ডিয়ান ওয়ার্ল্ড জিওগ্রাফির প্রথম অধ্যায়, যে সৌরজগৎ এবং সোলার সিস্টেম এবং বিভিন্ন যে গ্রহ উপগ্রহ আছে এইগুলো দিয়ে আমরা এইগুলো সম্পর্কে আজকে আমরা জানবো এবং কুইক রিভিশন দেবো এবং তার প্র্যাকটিসও করবো। চলুন তাহলে সবার প্রথম হচ্ছে কি অরিজিন অফ ইউনিভার্স। আমাদের ইউনিভার্সটা কিভাবে সৃষ্টি হলো বা ইউনিভার্স কি? সবার আগে ইউনিভার্স হচ্ছে আমরা যতটা কল্পনা করতে পারি, আমাদের বিশ্ব হচ্ছে কি যতটা আমরা কল্পনা করতে পারি সব থেকে বড় পৃথিবীর সৌরজগতের সব থেকে ইউনিভার্সের অন্তর্গত, মানে সব থেকে বড় একক হচ্ছে ইউনিভার্স। তার মধ্যে সৌরজগৎ আছে, গ্যালাক্সি আছে, সমস্ত কিছু ইনক্লুড করে যতটা আমরা বড় কল্পনা করতে পারি এটা হচ্ছে ইউনিভার্স। ঠিক আছে, ইউনিভার্স হচ্ছে প্রথম জিনিস সোলার সিস্টেমে। ইউনিভার্সের পরে হচ্ছে কি গ্যালাক্সি। গ্যালাক্সিটা কি? গ্যালাক্সি হচ্ছে কি ইউনিভার্সের অন্তর্গত গ্যালাক্সি, বহু ছোট ছোট গ্যালাক্সি নিয়ে আমাদের ইউনিভার্স তৈরি। গ্যালাক্সির পরে হচ্ছে কি সোলার সিস্টেম। সোলার সিস্টেম কি? এই যে গ্যালাক্সি, বিভিন্ন যে গ্যালাক্সি গুলো, এই গ্যালাক্সি এক একটা গ্যালাক্সির মধ্যে বহু সোলার সিস্টেম, বহু নক্ষত্র এবং তার গ্রহ উপগ্রহ নিয়ে এক একটা গ্যালাক্সি তৈরি। সবার বড় কথা হচ্ছে ইউনিভার্স, তার মধ্যে আছে অসংখ্য গ্যালাক্সি এবং অসংখ্য গ্যালাক্সির মধ্যে আছে অসংখ্য সোলার সিস্টেম। তারপরে এই যে গ্যালাক্সি গুলো, সেই গ্যালাক্সি কিভাবে সৃষ্টি হয়েছে, কিভাবে সৃষ্টি হয়েছে সেই সম্পর্কে বহু বিজ্ঞানী, বহু ভূগোলবিদ বহু মতবাদ দিয়েছে। তার মধ্যে সব থেকে যেটা জনপ্রিয় এটা হচ্ছে গিয়ে বিগ ব্যাং থিওরি। তার আগে একটা ছোট্ট আলোচনা, সেটা হচ্ছে এই যে ইউনিভার্স নিয়ে যারা অধ্যয়ন করে তাদের বলা হয় কসমোটোলজি। ইউনিভার্স নিয়ে যারা আলোচনা করে তাকে বলা হয় কসমোটোলজি, যারা পড়াশোনা করে ইউনিভার্স নিয়ে। এবার হচ্ছে কি ইউনিভার্সটা কিভাবে সৃষ্টি হলো, প্রথম যিনি থিওরি দিয়েছিলেন তিনি হচ্ছে বিগ ব্যাং থিওরি, জর্জ লেমাইটার। থিওরি, এই থিওরিটা দিয়েছিলেন 1927 সালে এবং পাবলিশ করেছিলেন 1931 সালে। প্রথম থিওরি হচ্ছে কি জর্জ লেমাইটারের বিগ ব্যাং থিওরি। বিগ ব্যাং থিওরি কে দিয়েছিলেন? জর্জ লেমাইটার 1927 সালে, এবং সেটা পাবলিশ হয় 1931 সালে। পরবর্তীতে আরো একটা থিওরি যেটা খুবই জনপ্রিয়, সেটা হচ্ছে স্টাডি অ্যান্ড স্টে থিওরি। স্টাডি অ্যান্ড স্টে থিওরি হচ্ছে ইংলিশ কথাটার মধ্যে বুঝতে পারছি, স্টাডি অ্যান্ড স্টে মানে হচ্ছে সবসময় স্থির। তার মতে এই স্টাডি অ্যান্ড স্টে থিওরি হলো ফ্রয়েড হলয়। তিনি এই বিজ্ঞানী, একজন ভূগোলবিদ, তিনি স্টাডি অ্যান্ড স্টে থিওরি দিয়েছিলেন। তার স্টাডি থিওরির কথার অর্থ হচ্ছে কি আমাদের যে ইউনিভার্সটা এক্সপ্যান্ড করছে কিন্তু তার ঘনত্ব সবসময় স্থির থাকবে, কোনো সময় চেঞ্জ হবে না। এটাই হচ্ছে কি স্টাডি অ্যান্ড স্টে থিওরির মূল বিষয়বস্তু। কে দিয়েছিলেন? ফ্রয়েড হলয়। ঠিক আছে, আর যে আমাদের বিগ ব্যাং থিওরি দিয়েছিলেন যে জর্জ লেমাইটার। বিগ ব্যাং থিওরি হচ্ছে কি আমাদের যে সৌরজগৎ, সেটা একটা ছোট মানে সৌরজগৎ, পুরো যে ইউনিভার্সের সৃষ্টি ছোট্ট একটা মানে আলোক একটা অঞ্চল থেকে একটা অ্যাকুরেট একটা এক্সপ্রেশন হয়, মানে একটা বিস্ফোরণ হয়। এই বিস্ফোরণের মাধ্যমে মাঝখানের যে অঞ্চলটা, সেখানে জিনিসগুলো বস্তুকণা যা আছে, ধূলিকণা সমস্ত মিশে যে গরম জায়গাটা, সিঙ্গেল যে অঞ্চলটা, সেটা হচ্ছে সেটা হচ্ছে সেইখানে মাঝখানের অঞ্চলটা তৈরি হয় আমাদের বিভিন্ন গ্রহ নক্ষত্রগুলো, এবং তার চারিপাশে ছড়িয়ে গিয়ে ইউনিভার্সের বিভিন্ন গ্রহ নক্ষত্র সৃষ্টি হয়। তার মতে বিগ ব্যাং থিওরির মতে হচ্ছে গিয়ে প্রতিদিন ডে বাই ডে আমাদের যে ইউনিভার্সটা ডে বাই ডে আস্তে আস্তে এক্সপ্যান্ড করছে, আস্তে আস্তে বিস্তার লাভ করছে। ঠিক আছে, এটা হচ্ছে বিগ ব্যাং থিওরির মূল বিষয়বস্তু। একটা কেন্দ্র থাকে একটা এক্সপ্লোশন হয়। ঠিক আছে, সেই এক্সপ্লোশনের মাধ্যমে চারিদিকে বিভিন্ন ধূলিকণা বা বিভিন্ন উত্তপ্ত বস্তু, মেঘ, গ্যাস, এগুলো সব ছড়িয়ে গিয়ে বিভিন্ন ছোট ছোট গ্যালাক্সি সৃষ্টি করে। এটা হচ্ছে আমাদের বিগ ব্যাং থিওরির মূল বিষয়বস্তু। এই যে ইউনিভার্স কত বছর আগে সৃষ্টি হয়েছে? ইউনিভার্স সৃষ্টি হয়েছে কি 13.7 বিলিয়ন বছর আগে আমাদের ইউনিভার্সের সৃষ্টি হয়েছে। ওটা 13.6 থাকে, 13.7 বা 13.6 বিলিয়ন বছর আগে আমাদের ইউনিভার্সের সৃষ্টি হয়েছে। এবার হচ্ছে কি আমরা জানবো যে এছাড়া আর কি হবে। দেখুন আমাদের এবারে পরবর্তী থিওরি হচ্ছে কি নেবুলা হাইপোথিসিস। নেবুলা হাইপোথিসিস হচ্ছে কি রোটেটিং নেবুলা হাইপোথিসিস থিওরি। প্রথম থিওরি জানলাম আমরা বিগ ব্যাং থিওরি, তারপর জানলাম স্টাডি অ্যান্ড স্টে থিওরি, এবং তৃতীয় থিওরি হচ্ছে কি নেবুলা হাইপোথিসিস। ঠিক আছে, এই নেবুলা হাইপোথিসিস, নেবুলা কথার অর্থ, নেবুলা হচ্ছে কি একটা গ্যাসের একটা রোটেটিং ক্লাউড বলতে পারি আমরা। রোটেটিং ক্লাউড অর্থাৎ গ্যাসের যে বিভিন্ন যে গ্যাস এবং ধূলিকণা আছে, সেই ধূলিকণার একটা মেঘের মতো যেটা প্রতিনিয়ত ঘুরছে, এটাই হচ্ছে কি নেবুলা। এটাকে বলা হয় নেবুলা। তাই নেবুলা কথা হচ্ছে কি রোটেটিং ক্লাউডের মধ্যে থাকে হচ্ছে বিভিন্ন মলিকিউলার, গ্যাস মলিকিউলার এবং ডাস্ট। এইগুলো হচ্ছে কি আমাদের রোটিং ক্লাউডের মধ্যে থাকে। এই যে দেখতে পাচ্ছেন এখানে ছবির মাধ্যমে, প্রথমে রোটিং ক্লাউড থাকে, তো এটা ঘুরতে 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 সেন্টারে আসে। আস্তে আস্তে যে ভারী জিনিসগুলো সেটা হচ্ছে মাঝখানে থাকে, মাঝখানে এসে হচ্ছে কি আমাদের মাঝখানে যে অঞ্চলটা, মাঝখানের যে হিট এবং উত্তপ্ত অঞ্চলটা, সেটা কেন্দ্রীভূত হয়ে কঠিন হয়ে তৈরি হয় সূর্য, এবং সূর্যের চারিপাশে হাইড্রোজেন এবং হিলিয়াম নিয়ে তৈরি হয় সূর্য, এবং সূর্যের চারিধারে যে 8টা যে প্ল্যানেট, সেই 8টা প্ল্যানেট ঘুরতে 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 সৃষ্টি হয় বাকি গ্রহগুলো। ঠিক আছে, প্রথমে এরকম ছিল, আস্তে আস্তে সেটা লাইটার গ্যাসটা স্থানের রূপ নেয়, এবং তার চারিধারে যে বিভিন্ন গ্রহ উপগ্রহ ক্ষুদ্র ক্ষুদ্র কণাগুলো আস্তে জমা হয়ে আমাদের 8টা প্ল্যানেট এও সৃষ্টি করে।
এই যে নেবুলা হাইপোথিসিস যে থিওরি, এটা কিভাবে সৃষ্টি হয়? এখানে নিউক্লিয়ার ফিউশন হয়। ফিউশন হচ্ছে কি আস্তে আস্তে এক্সপ্যান্ড করা। নিউক্লিয়ার ফিউশন কোন ফিউশনের ফলে সৃষ্টি হয়? বিভিন্ন ধূলিকণা আর হাইড্রোজেন H2 আর হিলিয়াম, দুটো হিলিয়াম নিয়ে দুটো হাইড্রোজেন নিয়ে একটা হিলিয়াম গ্যাসের অণু সৃষ্টি হয়। এই যে থিওরিটা দিয়েছিল হচ্ছে কি আমাদের নেবুলা হাইপোথিসিস থিওরিটা দিয়েছিলেন তিনি হচ্ছে কি ইমানুয়েল কান্ট। তাহলে নেবুলা হাইপোথিসিস থিওরি কে দিয়েছিলেন? ইমানুয়েল কান্ট। কত সালে দিয়েছিল? 1755 সালে নেবুলা হাইপোথিসিস দিয়েছিল ইমানুয়েল কান্ট। এই থিওরিটাকে মডিফাই করেছিল 1796 সালে বাই লাপ্লাসে এই থিওরিটাকে 1796 সালে মডিফাই করেছিল। তাহলে আমরা তিনটে থিওরি পড়লাম ইতিমধ্যে, এবং আরো বিভিন্ন থিওরি দেয় 1943 সালে, এগুলো তো ইম্পর্টেন্ট না, তবে এখানে দিয়েছি যখন একটু দেখে নিই। 1941 সালে একটা থিওরিটা হচ্ছে কি হেলিওসেন্ট্রিক থিওরি, অর্থাৎ কেন্দ্রে সমস্ত ভর থাকবে, এটা হচ্ছে হেলিওসেন্ট্রিক থিওরি। এই থিওরিটা দেয় একটু ইম্পর্টেন্ট আছে, কারণ এটা দিয়েছিলেন কোপারনিকাস। তাহলে নেবুলা হাইপোথিসিস এই থিওরিটা দিয়েছিল ইমানুয়েল কান্ট, এবং এটাকে মডিফাই করেছিল লাপ্লাসে। এবং এরপরে যে হেলিওসেন্ট্রিক থিওরি, এটা দিয়েছিল কোপারনিকাস 1943 সালে। এটা অনেক আগে দিয়েছিল, এর আগে প্রথমে এই থিওরিটাই দেয় কোপারনিকাস 1943 সালে। হেলিওসেন্ট্রিক থিওরি অর্থাৎ সেন্টারে সবকিছু থাকবে এবং তার চারিদিকে সেন্টারে সমস্ত মাস থাকবে, এবং তার চারিদিকে অন্যান্য গ্রহ এবং উপগ্রহগুলো তার চারিদিকে সেই সেন্টার কেন্দ্রগুলো ঘুরতে থাকবে। এটা হচ্ছে সেন্ট্রিক থিওরি, হেলিওসেন্ট্রিক থিওরি। এরপর হচ্ছে 1905 সালে প্ল্যানেটোরিয়াল থিওরি দেয়, ঠিক আছে, সেটা অত ইম্পর্টেন্ট নয়। থমাস ক্যাম্বেলটন আর ফোর্ট কি লিখেছে, ঠিক আছে, থমাস ক্যাম্বেলটন, এই নামটা মনে রাখবেন। 1905 সালে দেয় প্ল্যানেটোরিয়াম থিওরি। এই টোটাল হচ্ছে 6টা থিওরি, 5টা থিওরি আমরা বললাম। প্রথম ছিল হচ্ছে কি আমাদের বিগ ব্যাং থিওরি, তারপর হচ্ছে স্ট্যারিয়ান থিওরি, তারপর হচ্ছে কি নেবুলা হাইপোথিসিস থিওরি, দেন হেলিওসেন্ট্রিক থিওরি, দেন প্ল্যানেটোরিয়াল থিওরি। এই থিওরিগুলোর মাধ্যমে কিভাবে আমাদের ইউনিভার্সের সৃষ্টি এগুলো আমরা জানলাম। পরবর্তী বিষয় হচ্ছে গিয়ে সেলেস্টিয়াল বডি হচ্ছে কি আমাদের এই যে মহাবিশ্বে কোন কোন বস্তু প্রেজেন্ট, সেই বস্তুগুলোর বৈশিষ্ট্য সেই সম্পর্কে আমরা এখানে জানবো। তার মধ্যে সেলেস্টিয়াল বডি হচ্ছে কি যে আমাদের মেম্বার অফ সোলার সিস্টেম যে সমস্ত মেম্বার আছে, এই মেম্বারদের যে বৈশিষ্ট্য এবং কোন কোন মেম্বার আছে সেগুলো সম্পর্কে আমরা এখন জানবো। প্রথম হচ্ছে কি ওই যে মেম্বার আছে এদের আলো দেওয়ার উপর নির্ভর করে, আলো আছে কি নেই তার উপর নির্ভর করে দুভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে লুমিনাস, একটা হচ্ছে নন লুমিনাস। লুমিনাস হচ্ছে সেলফ গ্লোয়িং, অর্থাৎ তারা নিজের আলোয় আলোকিত হয়, উদাহরণ হচ্ছে যে সূর্য। দ্বিতীয় হচ্ছে কি লন লুমিনাস কথা হচ্ছে যাদের নিজস্ব আলো এবং উত্তাপ নেই, হচ্ছে লন লুমিনাস, উদাহরণ হচ্ছে কি চাঁদ। তারপর হচ্ছে অ্যাস্টেরয়েড হচ্ছে কি ছোট পাথরের অবজেক্ট, ঠিক আছে, ছোট স্মল রকি অবজেক্ট, ছোট পাথরের অবজেক্ট যেটা আমাদের সূর্যকে কেন্দ্র করে তার কক্ষপথে চারিদিকে সূর্যকে কেন্দ্র করে প্রদক্ষিণ করে, এটা হচ্ছে কি অ্যাস্টেরয়েড, একটু বড় আকৃতির হয়, কিন্তু আমাদের যে বামন গ্রহের তুলনায় কিছুটা ছোট হয় অ্যাস্টেরয়েডস। দেন হচ্ছে কি মিটিওরয়েডস কি? মিটিওরয়েডস হচ্ছে অ্যাস্টেরয়েড থেকে আকারে একটু ছোট্ট যে পাথরের বস্তু কণা যেটা সূর্যকে চারিদিকে ঘোরে, সেটা হচ্ছে মিটিওরয়েডস। হ্যাঁ, এই দেখুন যখন এটা পৃথিবীর যে অ্যাটমসফিয়ার বায়ুমণ্ডল আছে, আমরা জানি ট্রোপোস্ফিয়ার, স্ট্রাটোস্ফিয়ার, থার্মোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, আয়োনোস্ফিয়ার, ইকোস্ফিয়ার, যে ব্যাঙ্গোস্ফিয়ার, এই যে বায়োস্ফিয়ার গুলো আছে, এই বায়োস্ফিয়ারে যখন প্রবেশ করে, বিশেষ করে মেসোস্ফিয়ারে যখন প্রবেশ করে যখন পুড়ে যায়, মেসোস্ফিয়ারে আমরা জানি বায়ুমণ্ডলের উল্কাপাত পুড়ে ছাই হয়ে যায়। সেই মেসোস্ফিয়ার যখন পুড়ে যায় এই মিটিওরয়েডস, তখন সেটাকে বলা হয় মিটিওর। তাহলে মিটিওর কি? এই মিটিওর হচ্ছে কি এই মিটিওরয়েডস যেটা হচ্ছে উল্কা অ্যাস্টেরয়েডের থেকে একটু ছোট, সেগুলো যখন সূর্যের চারিদিকে ঘুরতে যখন পৃথিবীর অভিকর্ষের টানে পৃথিবীর বুকে ছুটে আসে এবং সেটা আমাদের মেসোস্ফিয়ারে পুড়ে ছাই হয়ে যায়, তখন সেটাকে বলে মিটিওরয়েড। এই মিটিওরয়েডের কিছু অংশ যেগুলো আমাদের উল্কাপাত আমরা যেটা বলি বাংলায়, যখন এই মেসোস্ফিয়ার ক্রস করে পড়ার সত্ত্বেও কিছু অংশ, অবশিষ্ট কিছু অংশ যখন পৃথিবীর বুকে এসে পড়ে, তখন সেটাকে বলে মিটিওর। তাহলে মিটিওরয়েডস আর মিটিওরস এর মধ্যে যে পার্থক্য সেগুলো আশা করি বোঝা গেল। এরপর হচ্ছে গিয়ে কমেট মানে কি? কমেট কথা হচ্ছে গিয়ে ধূমকেতু, অর্থাৎ এই যে মিটিওর যখন যে মিটিওরের যে পার্ট, কমেট হচ্ছে ধূমকেতু। এই ধূমকেতু হচ্ছে কি ছোট্ট বরফের আইস ডার্ট বেলস দ্যাট অরবিট সূর্যের চারিদিকে যারা ঘোরে, এবং ধূমকেতু দেখবে ঝাঁটার মতো লেজ বিশিষ্ট হয়, যেটা আমাদের পৃথিবীর দিকে যখন পড়ে ঝাঁটার মতো লেজের মতো আমরা দেখতে পাই, সেটাই হচ্ছে কি ধূমকেতু। ওই যে সমস্ত উল্কার যখন পৃথিবীর বুকে যখন সেটা পৃথিবীর আকর্ষণে পৃথিবীর দিকে ছুটে আসে, পিছনে ঝাঁটার মতো আমরা লেজ বিশিষ্ট যে উল্কা দেখতে পাই, সেটা হচ্ছে গিয়ে কমেটস বা ধূমকেতু। একটা ধূমকেতু আছে সেটা হচ্ছে গিয়ে
হলিস কমেট, ঠিক আছে, এটা হচ্ছে 76 বছর অন্তর অন্তর বা 75 থেকে 76 বছর অন্তর অন্তর দেখা যায়। এটা হচ্ছে হলিস কমেট বা ধূমকেতু, যেটাকে আমরা বলি শুটিং স্টার, ঠিক আছে, ধূমকেতু, তারা খসা। এরপর হচ্ছে কি স্টার্স। তাহলে এখন আমরা জানছি না হচ্ছে কি সেলেস্টিয়াল বডি সম্পর্কে, কি তার বৈশিষ্ট্য এবং কি কি দেখা যায় গ্রহ উপগ্রহ ছাড়াও, মেম্বার অফ সোলার সিস্টেমের মধ্যেই পড়ে এরা। এবার হচ্ছে কি স্টার্স অর্থাৎ নক্ষত্র। নক্ষত্রের প্রথম অংশ হচ্ছে কনস্টেলেশন। কনস্টেলেশন হচ্ছে কি নক্ষত্রেরই একটা গ্রুপ অফ যে স্টার্স, সেটাকে বলা হয় কনস্টেলেশন। মানে সূর্য হচ্ছে আমাদের একটা গ্রহ, একটা নক্ষত্র ধরুন। এছাড়া অ্যান্ড্রোমেডা, আরো যে বিভিন্ন আকাশগঙ্গা আছে, আকাশগঙ্গার মধ্যে সূর্য একমাত্র গ্রহ। এছাড়া যে প্রক্সিমা সেন্টাউরি, আলফা সেন্টাউরি, এই সমস্ত গ্রহের একটা সমূহকে আমরা বলতে পারি কনস্টেলেশন বা গ্রুপ অফ স্টার্স। হচ্ছে লার্জেস্ট হচ্ছে কি হাইড্রা, লার্জেস্ট কনস্টেলেশন গ্রুপ হচ্ছে কি হাইড্রা। এবার হচ্ছে কি লার্জেস্ট হচ্ছে কি হাইড্রা, লার্জেস্ট কনস্টেলেশন মানে তারার যে গ্রুপ, তারার গ্রুপের নাম হচ্ছে হাইড্রা। তো উর্সা মেজর বা সপ্তর্ষি মন্ডল যেটা আমরা বলি, এটা হচ্ছে কনস্টেলেশনের একটা পার্ট। উর্সা মেজর বা সপ্তর্ষি মন্ডল যে আমরা বলি, 7টা যে নক্ষত্রের যে অংশ, সেটা হচ্ছে কি সপ্তর্ষি মন্ডল। আমি দেখিয়ে দিই, এই যে দেখুন সপ্তর্ষি মন্ডল 1 2 3 4 5 6 7টা হচ্ছে 7টা নক্ষত্রের একটা গ্রুপ, তাকে আমরা বলি সপ্তর্ষি মন্ডল বা বিগ ডিপার, ঠিক আছে। এরকম অন্যান্য গ্রুপের তারার গ্রুপ আছে, পাঁচ দিয়ে দেখতে পাচ্ছেন। দিয়ে আমরা দেখতে পাচ্ছি 5টা গ্রুপ আছে। এটা হচ্ছে ক্যাসিওপিয়া। 5টা গ্রুপের যে নক্ষত্র অনেক সময় এক্সামে আসে হাই লেভেলে, এরকম দিয়ে বলে এটা কোন নক্ষত্র মন্ডল, এটা হচ্ছে ক্যাসিওপিয়া। তারপর হচ্ছে 3 নম্বর দেখুন সিগনাস। দেখুন কাকের মতো, খ্রিস্টান চিহ্নের মতো, ক্রুশ চিহ্নের মতো, ঠিক আছে, এটা হচ্ছে সিগনাস। এছাড়া আছে যে কালপুরুষ, যেটা আমরা বলি কালপুরুষ, এটা পুরুষ মনে হচ্ছে ধনুক নিয়ে দাঁড়িয়ে আছে, বাংলায় আমরা আলোচনা করি কালপুরুষ, ঠিক আছে। যে সিরিয়াস, যেটা হচ্ছে এটা উজ্জ্বল নক্ষত্র। প্রক্সিমা সেন্টাউরি, এটা হচ্ছে প্রক্সিমা সেন্টাউরি, যেটা হচ্ছে সূর্যের নিকটতম নক্ষত্র বা পৃথিবীর দ্বিতীয় নিকটতম নক্ষত্র প্রক্সিমা সেন্টাউরি। চলুন তাহলে কনস্টেলেশন হয়ে গেল, আমাদের স্টার্স হয়ে গেল। এবার হচ্ছে স্টার্স মধ্যে যে সমস্ত স্টার গুলো আছে, প্রথম হচ্ছে কি রিগাল। যে স্টার, সূর্য যেমন একটা নক্ষত্র বা স্টার, সেরকম একটা নক্ষত্র হচ্ছে কি রিগাল। হচ্ছে কি সৌরজগৎ সব থেকে ব্রাইটেস্ট স্টার, সব থেকে উজ্জ্বলতম নক্ষত্র হচ্ছে কি রিগাল ইন অরিয়ন কনস্টেলেশন। এটা কোন নক্ষত্র মন্ডলের অন্তর্গত? অরিয়ন। আমাদের সূর্যটা হচ্ছে যেমন আকাশগঙ্গা, সেরকম অরিয়ন কনস্টেলেশনের অন্তর্গত হচ্ছে কি রিগাল। তারপর হচ্ছে সিরিয়াসকে বলা হয় ইংলিশে ডগ স্টার। যেটা অপর নাম হচ্ছে ডগ স্টার। ডগ স্টার হচ্ছে কি ব্রাইটেস্ট স্টার ইন দ্য নাইট স্কাই, অর্থাৎ রাতের আলোতে সবথেকে উজ্জ্বলতম যে নক্ষত্র আমরা দেখতে পাই সেটা হচ্ছে সিরাস বা ডগ স্টার, ঠিক আছে। তো ক্লোজেস্ট স্টার্স টু আর্থ, অর্থাৎ সূর্যের পৃথিবীর সব থেকে কাছের নক্ষত্র, এটা হচ্ছে সূর্য। ডিস্টেন্সটা কত? 15,20,00,000 কিমি বা 150 মিলিয়ন। সব থেকে ক্লোজেস্ট স্টার টু সান, অর্থাৎ সূর্যের সব থেকে কাছের নক্ষত্র হচ্ছে প্রক্সিমা সেন্টাউরি। একটু মধ্যে আমরা আলোচনা করেছি, প্রক্সিমা সেন্টাউরি হচ্ছে সূর্যের সব থেকে কাছের নক্ষত্র, আর পৃথিবীর সব থেকে কাছের নক্ষত্র হচ্ছে কিন্তু সূর্য। সেলেস্টিয়াল বডি সম্পর্কে আমরা এখন জানলাম, এবার আমরা জানছি সূর্য সম্পর্কে। সান 8 নম্বর টপিক হচ্ছে আমাদের সূর্য। সূর্যের মধ্যে প্রথম দিকে দ্য অনলি স্টার ইন আওয়ার সোলার সিস্টেম, অর্থাৎ সোলার সিস্টেম বা সৌরজগৎ, সেই সৌরজগতের একমাত্র নক্ষত্র হচ্ছে কি আমাদের সূর্য, এবং সমস্ত শক্তির উৎস হচ্ছে কি সূর্য। সূর্য হচ্ছে কি আমাদের পাওয়ার হাউস অফ সোলার সিস্টেম, সমস্ত শক্তির উৎস হচ্ছে কি আমাদের সূর্য। আমরা জানি সূর্য কি কি গ্যাস নিয়ে তৈরি? হাইড্রোজেন আর হিলিয়াম। তাহলে হাইড্রোজেন এবং হিলিয়াম গ্যাস নিয়ে তৈরি হচ্ছে আমাদের সূর্য। হাইড্রোজেন আছে 73% এবং হিলিয়াম আছে 25%, এবং অন্যান্য গ্যাসও আছে, শুধু হাইড্রোজেন হিলিয়ামও নেই, অন্যান্য গ্যাসও আছে। সব থেকে বেশি হাইড্রোজেন, তারপর হচ্ছে আমাদের হিলিয়াম ক্যারিজ। আমাদের সূর্য, আমাদের সৌরজগতের যদি 100 কেজি ওয়েট হয়, তার মধ্যে 99 কেজি ওয়েট হচ্ছে আমাদের সূর্য, ঠিক আছে। মানে 90% অফ মাস অফ আওয়ার সোলার সিস্টেম ক্যারিজ সান। নেক্সট দিকে এটা কত হতে পারে? পৃথিবীর তুলনায় কতটা বড় দেখুন। পৃথিবীকে যদি আমি 199 দিয়ে গুণ করি, ততক্ষণ বড় হচ্ছে কি আমাদের সূর্য, মানে 109 গুণ বড় সাইজ। পৃথিবীর তুলনায় 109 গুণ বড়, তাহলে বুঝতে পারছি সূর্যের আকৃতি কতটা বড়। এরপর হচ্ছে গিয়ে এটা আমাদের সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে সময় লাগে মাত্র 8 মিনিট 20 সেকেন্ড। সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে সময় লাগে মাত্র 8 মিনিট 20 সেকেন্ড। এবার আলো যে স্পিডটা কত? 3 লাখ কিলোমিটার পার সেকেন্ড। তাহলে বুঝতে পারছেন কতটা গতিতে আলো যায়? 3 লাখ কিলোমিটার প্রতি সেকেন্ডে। এক বললাম, এর মধ্যে 3 লাখ কিলোমিটার আলো চলে গেছে, মানে এতটা স্পিড, লাইট স্পিড একবার। আমরা সকলেই জানি যে আমরা সূর্যের গ্রহ
এগুলোর দূরত্ব হবে হচ্ছে আলোকবর্ষ একক দিয়ে, তাই তো? শুধু অর্থাৎ আলো 1 বছরে যতটা দূরত্ব অতিক্রম করা হয় সেটাকে বলা হয় আলোকবর্ষ। টেম্পারেচার, টেম্পারেচার হচ্ছে কি সূর্যের যে বাইরের অংশ, সেই বাইরের অংশের টেম্পারেচার থেকে 5600 ডিগ্রি সেলসিয়াস বা 5800 কেলভিন। ঠিক আছে, তাহলে সূর্যের সব থেকে বাইরের সার্ফেসের টেম্পারেচার কত? 5600 ডিগ্রি সেলসিয়াস বা 5800 কেলভিন। কেলভিন। এবার এটি সেন্টারে তাহলে সেন্টারের যে টেম্পারেচার হচ্ছে 15.7 মিলিয়ন কেলভিন বা 15.5 মিলিয়ন সেলসিয়াস বা 1.5 করোড় ডিগ্রি সেলসিয়াস। 1.5 করোড় ডিগ্রি সেলসিয়াস সেন্টারে, তাহলে বুঝতে পারছি কতটা উত্তপ্ত আমাদের সূর্য। সব থেকে বাইরের পার্ট যেখানে উষ্ণতা 5600 ডিগ্রি সেলসিয়াস বা 5800 ডিগ্রি কেলভিন, 800 কেলভিন, সেই সব থেকে বাইরের যে স্তরটা সেটাকে বলা হয় করোনা। করোনা করোনা কোভিড-19 যে করোনা, সেই করোনা কিন্তু সূর্যের বাইরের স্তর হচ্ছে করোনা। ঠিক আছে, সিও আর এন করোনা। এবার হচ্ছে গিয়ে সূর্যের সব থেকে বাইরের অংশ হচ্ছে গিয়ে করোনা, আর সূর্যের যে সব থেকে মোস্ট গ্লোয়িং পার্ট সেটাকে বলা হয় ফোটোস্ফিয়ার। এই ফোটোস্ফিয়ার হচ্ছে সূর্যের সব থেকে উজ্জ্বলতম অংশ, সেটাকে বলা হয় ফোটোস্ফিয়ার। এবার এই ফোটো থেকে আমরা জানি আমাদের গাছে যে সালোকসংশ্লেষ হয়, সেটাই সূর্যের এই আলো খুব খুব সাহায্য করে, সেটাকে আমরা বলি নিচে ফটোসিনথেসিস। এই ফটো কথা হচ্ছে আলো, অর্থাৎ এখানে সেই ফটো হচ্ছে সব থেকে উজ্জ্বলতম অংশ পৃথিবীর সূর্যের, থেকে বলা হয় ফোটোস্ফিয়ার। তারপরে হচ্ছে গিয়ে সোলার ফ্লেয়ার্স, অর্থাৎ সৌর বিকিরণ। সোলার ফ্ল্যাশেস হচ্ছে সৌরঝড়, অর্থাৎ সূর্য থেকে যে বিকিরণ আসে সেটাকে বলা হয় সোলার ফ্ল্যাশেস। তারপরে হচ্ছে কি সানস্পট। অর্থাৎ আমরা জানি, আমরা যখন বিভিন্ন মুখের যে স্কিনের যে স্পট থাকে বা সূর্যের যে সানস্ক্রিন আমরা ব্যবহার করি যাতে আমাদের মুখ ত্বকে কোনো স্পট না পড়ে, ব্ল্যাক স্পট না পড়ে, সেরকম সূর্যের যে সমস্ত অংশগুলো কালো কালো দাগ দেখা যায় সূর্যের মধ্যে, সেটা হচ্ছে সানস্পট। ঠিক আছে, এই হলো আমাদের সূর্য অবধি আলোচনা।